আসসালামু আলাইকুম, আমি সামিয়া আক্তার মোমো। আজকে আমি আমাদের যৌথ রিভিউ পেপারের মূল বিষয়ক নিয়ে কথা বলতে এসেছি। আমাদের যৌথ রিভিউ পেপারটি রিভিউ পেপারটি মূলত অংশ হলো বাংলাদেশের শ্রেষ্ঠ সংগ্রাম, যেটি বাংলাদেশের জাতিসত্তার বেঁচে থাকার সংগ্রাম হিসেবে আমরা জেনে থাকি। 1971 সালের মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধের সময়কালীন অবস্থা এবং তার পারিপার্শ্বিক অবস্থান নিয়ে রচিত দুইটি ছোট গল্পের রিভিউ আমরা আজকে উপস্থাপনা করব। ছোট গল্পটির মধ্যে একটি হলো পাপ হুমায়ুন আহমেদের এবং অন্যটি হলো রেইনকোট। আমি প্রথম অংশে হুমায়ুন আহমেদের পাপ সম্পর্কে বলবো। হুমায়ুন আহমেদ পাপ ছোট গল্পটির মধ্যে সে 1971 সালের মুক্তিযুদ্ধ সময়কার প্রত্যেকটি ঘরে ঘরে ঘটে যাওয়া ঘটনাগুলোর একটি প্রতিচ্ছবি হিসেবে এই গল্পটি লিখেছে। সেই সময়কার অবস্থা এমন ছিল, প্রত্যেকটি ঘরে সবাই একই সাথে পাশাপাশি থেকেও শুধুমাত্র বেঁচে থাকার শেষ সম্বল হিসেবে তারা শুধুমাত্র পরের দিনের আলো ফোটার অপেক্ষায় ছিল। এবং সে সময়কায় সবাই একজন একজনকে অবিশ্বাস করা শুরু করে দেয়, কারণ তখনকার পরিস্থিতি এমন হয়ে যায় যে আশেপাশে সবাই তাদের শেষ সময়টুকু একটা ঘরের মধ্যে বন্দি হয়ে তাদের তখন সেই সময় চিকিৎসা ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা সবকিছু বিচ্ছিন্ন হয়ে যায় এবং ওই সময় তারা সবাই একই সাথে বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে থাকে। মুক্তিযুদ্ধ যেরকম বাহিরে এবং ঘরের ভিতরেও সে সময় হয়ে থাকে, ঘরের ভিতরকার সেই চিত্র হুমায়ুন আহমেদ পাপ গল্পের মধ্যে উপস্থাপনা করেছে। সেই সময়কার যখন পরিবারের প্রত্যেকটি মানুষ একজন একজনের প্রতি আস্থা হারিয়ে ফেলে, সেই আস্থা ফিরিয়ে আনার জন্য একজন পরিবারের সদস্য অন্যজনকে কিভাবে সহযোগিতা করবে এবং সেই সময়কার তারা একজন আরেকজনকে কিভাবে ভরসা করে জীবনের শেষ সময়টুকু বেঁচে থাকবে, সেই জন্য তারা সংগ্রাম করে যায়। এবং আশেপাশের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে তারা তাদের প্রতিবেশীদেরকেও সেই সময় বিশ্বাস করতে নারাজ হয়ে যায়। কিন্তু তখন হুমায়ুন আহমেদের এই গল্পে দেখা যায় যে সবাই পরিবারের একসাথে থেকে সবাই একজন একজনকে বোঝানোর চেষ্টা করে যে এই যুদ্ধ আমাদের স্বাধীনতার যুদ্ধ, এই যুদ্ধের দ্বারা আমরা স্বাধীনতা লাভ করব, ঠিক তেমনি আমাদের জীবনে আবার আলো ফিরে আসবে এবং সেই ফিরে আসার মাধ্যমে আমরা আমাদের আজকের এই স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার সময় যারা আমাদের কাছ থেকে চলে গিয়েছে তাদের যেরকম আমরা হারিয়েছি, ঠিক তেমনই ভাবে স্বাধীনতাও আমরা ফিরে পেয়েছি। এবং আমার বক্তব্য এখানেই শেষ এবং পরে আমার পরের সাথী সে রেইনকোট গল্পের বাকি অংশটুকু উপস্থাপনা করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান। আমি আমাদের রিভিউ পেপারের দ্বিতীয় অংশ রেইনকোট গল্পটি উপস্থাপন করব। রেইনকোট গল্পটি এটি আখতারুজ্জামান ইলিয়াসের লেখা। এটি মূলত একটি প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। রেইনকোট এটি শুধুমাত্র একটি প্রতীক, আবরণ বা তৎকালীন যুদ্ধের সময় যে প্রেক্ষাপট সেটিকে কেন্দ্র করে লেখা হয়েছে। এটি তৎকালীন রাজাঘাট ও তাদের সহযোগীদের উদ্দেশ্য করে লেখা হয়েছে। রেইনকোট এটি একটি মিথ্যা আবরণ। তৎকালীন রাজাঘাট ও তাদের সহযোগীরা মানুষদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে এই রেইনকোটের মধ্যে যে ছদ্মবেশী ধারণ করেছিল, এটি আখতারুজ্জামান ইলিয়াস তাদের এই নির্মম বাস্তবতা তুলে ধরেছিল এই রেইনকোট গল্পের মধ্যে। তো রেইনকোট গল্পে এই রাজাকাররা তৎকালীন যারা অসহায় ছিলেন তাদেরকে নিরাপত্তার নাম করে তাদের লাভ বুঝে নেওয়া বা তাদের যে নৈতিক অবক্ষয় বা তাদের যে নৈতিকতাহীনতা, এটি মূলত আখতারুজ্জামান ইলিয়াস তুলে ধরেছে। পূর্বের গল্প পাপ সেটি একটি পরিবার কেন্দ্রিক হলেও রেইনকোট গল্পটি মূলত আখতারুজ্জামান ইলিয়াস তৎকালীন রাজনৈতিক নৈতিকতা ও তার অবক্ষয়কে কেন্দ্র করে লেখা হয়েছে। এরপর আসি আমরা তৎকালীন নারী ও শিশুদের সমস্যা নিয়ে। তৎকালীন নারীদের নিরাপত্তা ছিল খুবই নাজুক। তৎকালীন ধর্ষণকে একটি রাজাকাররা অস্ত্র হিসেবে ব্যবহার করেছে এবং শিশুদের যুদ্ধের শব্দে ঘুমাতে না পারা বা তাদের পিতাকে হত্যা করা বা তাদের ঘরবাড়ি চলে যাওয়া, এই যে একটি মানসিক যন্ত্রণা, এই সকল কিছুই রেইনকোট গল্পে আখতারুজ্জামান তুলে ধরেছে।